উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, একাদশ শ্রেণী। রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণাসমূহ। সাম্য ও ন্যায়ের আন্তঃসম্পর্ক। সাম্য ও ন্যায়ের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা কর। প্রশ্নটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসে। উত্তর। ভূমিকা। গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করার জন্য সাম্য এবং ন্যায় উভয় মূল্যবোধেরই একটি অখণ্ড এবং ঐক্যবদ্ধ রূপের বিন্যাস ও বাস্তবায়ন একান্ত প্রয়োজনীয়। অর্থাৎ সাম্য এবং ন্যায় এই দুই মূল্যবোধ অখণ্ড রূপে ও ঐক্যবদ্ধ রূপে, মানে একসাথে এবং পরস্পর সামঞ্জস্য রেখে বাস্তবিকভাবে বিন্যস্ত হলে, মানে বাস্তবিকভাবে প্রযুক্ত হলে কোনো দেশের ওপর বা সমাজের ওপর, তবেই গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করা সম্ভব। সাম্য ও ন্যায়ের ধারণা। সাম্য বলতে সাধারণত বৈষম্যের অনুপস্থিতি বা বৈষম্যের অবলুপ্তিকে বোঝায়। অর্থাৎ বৈষম্য না থাকাকে বা বৈষম্য শেষ করে দেওয়াকে বলা হয় সাম্যের প্রতিষ্ঠা করা। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সাম্য বলতে বোঝায় প্রত্যেক ব্যক্তিকে সমান অধিকার, সমান সুযোগ এবং সমান আইনগত মর্যাদা প্রদান করা। অর্থাৎ রাজনৈতিক দিক থেকে সাম্য বলতে বোঝায় পরিস্থিতি নির্বিশেষে যে কোনো পরিস্থিতিতে সকলের অধিকার, সুযোগ এবং মর্যাদা সমান হবে। অপরদিকে ন্যায় হলো এমন একটি নীতি যা সামাজিক, ঐতিহাসিক ও অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনা করে প্রত্যেক ব্যক্তিকে প্রয়োজনীয় অধিকার, পর্যাপ্ত সুযোগ এবং প্রাপ্য মর্যাদা প্রদান করার পক্ষপাতী। অর্থাৎ ন্যায়ের ক্ষেত্রে পরিস্থিতিকে বিবেচনা করা হয় আগে, সেই পরিস্থিতি অনুসারে প্রত্যেকের জন্য প্রয়োজনীয় ও প্রাপ্য অধিকার, সুযোগ ও মর্যাদাকে প্রদান করা হয়। অর্থাৎ সাম্য এবং ন্যায় পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হলেও তারা সমার্থক নয়। সাম্য মূলত সকল পরিস্থিতিতেই সবাইকে একইভাবে বিবেচনা করার উপর গুরুত্ব দেয়, কিন্তু ন্যায় বাহ্যিক পরিস্থিতির বিভিন্নতা অনুসারে, অর্থাৎ বাহ্যিক পরিস্থিতির স্বাতন্ত্র্য অনুসারে বা প্রভেদ অনুসারে ভিন্নভাবে আচরণ করার অনুমোদন দেয়। এখানে একটা চার্টের মাধ্যমে সাম্য ও ন্যায়ের পার্থক্যকে তুলে ধরা হয়েছে। উদাহরণগুলো পরে ডিসকাস করব। বাস্তব উদাহরণ। বর্তমান সময়ের কিছু সরকারি নীতির সাহায্যে সাম্য ও ন্যায়ের পার্থক্যকে তুলে ধরা যেতে পারে। যেমন সার্বজনীন স্বাস্থ্যসেবা। সাম্য হলো সবার জন্য একই ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকবে। সাম্য হলে সবার জন্য একই ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকবে, কিন্তু ন্যায় হলে দরিদ্র বা অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা থাকবে। এখানে অসুস্থ বলতে এমার্জেন্সি পেশেন্টদের কথা বলা হচ্ছে। যদি ন্যায় বিচার করতে হয় তাহলে এমার্জেন্সি কেসের জন্য বা দরিদ্রদের জন্য বিশেষ সুবিধা থাকবে। শিক্ষানীতির ক্ষেত্রেও সব স্কুলের জন্য সমান তহবিল বরাদ্দ করা হলো সাম্য, কিন্তু দরিদ্র এলাকার স্কুলগুলোকে বেশি সহায়তা দেওয়া হলো ন্যায়। লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রেও সাম্য হলে পুরুষ ও নারীর মধ্যে সমান বেতন থাকবে। অর্থাৎ পুরুষ ও নারীর জন্য প্রত্যেকের জন্য সমান বেতন থাকবে, কিন্তু ন্যায় হলে মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটারনিটি লিভের মতো সুবিধাও থাকবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ভারতের সংবিধানে এই 3 ধরনের ক্ষেত্রেই ন্যায়কে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ দরিদ্র বা এমার্জেন্সি পেশেন্টদের জন্য বিশেষ সুবিধা, পশ্চাৎপদ এলাকার স্কুলগুলোকে বেশি সহায়তা দেওয়া এবং ম্যাটারনিটি লিভের ব্যবস্থা সবই ভারতবর্ষের সংবিধানে রয়েছে। সাম্য ও ন্যায়ের আন্তঃসম্পর্ক। অধ্যাপক বার্কারের মতে ন্যায়ের ধারণা হলো স্বাধীনতা ও সাম্যের এক সমন্বয়। অর্থাৎ ন্যায় স্বাধীনতা ও সাম্যকে ব্যালেন্স করে চলে, বা স্বাধীনতা ও সাম্যের ভারসাম্য রক্ষা করে হচ্ছে ন্যায়। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বোঝা যেতে পারে। যেমন কোনো কোম্পানির মালিক
কত ঘন্টা, কী রকম পরিস্থিতিতে এবং কী মজুরিতে বা কত মজুরিতে একজন শ্রমিককে কাজ করাবে, সেটা সেই মালিকের অর্থনৈতিক স্বাধীনতা। এবং বাধ্য হয়ে শ্রমিক যদি অন্য কোথাও কাজ না পায়, তাহলে সেই মালিকের অর্থনৈতিক স্বাধীনতাকে সমর্থন জানিয়ে এই ধরনের কন্ট্রাক্টও সাইন করতে পারে যে কত ঘন্টা সে কাজ করবে, কী জাতীয় কাজ করবে এবং কী মজুরিতে সে কত ঘন্টা কাজ করবে, সেটা তাদের দুজনের মধ্যে কন্ট্রাক্টের মাধ্যমে স্থির হতে পারে। এটাকে বলা হচ্ছে তাদের দুজনের অর্থনৈতিক স্বাধীনতা। কিন্তু আমাদের সমাজে সেই অর্থনৈতিক স্বাধীনতা চলে না, কারণ শ্রমিক তো বাধ্য, তার টাকা নেই, সে যে কোনো শর্তেই রাজি হবে। আর মালিকের অর্থনৈতিক স্বাধীনতার সঙ্গে যদি শ্রমিকের অধিকারকে ব্যালেন্স না করা হয় বা ভারসাম্য রক্ষা না করা হয় এদের দুজনের স্বাধীনতা এবং অধিকারের মধ্যে, তাহলে ন্যায় প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই বেশিরভাগ সভ্য দেশের ক্ষেত্রেই সরকার স্থির করে মিনিমাম ওয়েজ রেট কী, অর্থাৎ কত ঘন্টা কাজ করালে কোনো ব্যক্তিকে কত টাকা মিনিমাম দিতে হবে, সর্বনিম্ন কত টাকা দিতে হবে। এছাড়াও কোন পরিস্থিতিতে কাজ করানো যেতে পারে, কাজ করার জন্য উপযুক্ত পরিস্থিতি কী বা উপযুক্ত সেফটি মেজার্স কী, অ্যাটমসফিয়ার এবং সেফটি মেজার্স, এটাও লেবার ল ঠিক করে। এবং সর্বাধিক কত ঘন্টা কাজ করানো যেতে পারে, এই সমস্ত কিছু সরকার ঠিক করে। এইভাবে সরকার মালিকের স্বাধীনতা বা মালিক এবং শ্রমিকের উভয়ের চুক্তি করার স্বাধীনতার সঙ্গে শ্রমিকের অধিকার বা মালিক এবং শ্রমিকের উভয়ের অধিকার এবং মানুষ হিসেবে উভয়ের মধ্যে যে সাম্য রয়েছে সেটার ব্যালেন্স রক্ষা করে। একেই বলা হয় ন্যায়। সাম্য ও ন্যায়ের সম্পর্ককে বিভিন্ন দিক থেকে আলোচনা করা যেতে পারে, যথা 1 নম্বর পয়েন্ট, সাম্য ন্যায়ের ভিত্তি আর ন্যায় সাম্যের প্রাথমিক শর্ত। যদি কোনো সমাজে সাম্যের ধারণাই না থাকে, তাহলে কখনোই সেই সমাজে ন্যায়ের ধারণা গঠিত হতে পারে না। সাম্যের পরিস্থিতি ছাড়া ন্যায়ের পরিবেশ গঠিত হতে পারে না। অন্যদিকে ন্যায় প্রতিষ্ঠা না করা গেলে অসাম্যের পরিবেশ তৈরি হয় এবং যে সমাজে ন্যায় বিচারের কোনো সুযোগ নেই, সেই সমাজে সাম্যের প্রতিষ্ঠার কথা আশাই করা যায় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পরাধীন ভারতে ইংরেজ আর ভারতীয়দের মধ্যে সাম্য না থাকায় ন্যায়ও প্রতিষ্ঠিত ছিল না, আবার ন্যায় প্রতিষ্ঠিত না হওয়ায় সাম্য প্রতিষ্ঠা করাও অসম্ভব ছিল। তাই বলা যেতে পারে ন্যায়ের মূলনীতি হলো সব মানুষ সমান এবং ন্যায় প্রতিষ্ঠাই সাম্য নীতির মূল লক্ষ্য। অর্থাৎ আমরা যদি ইংরেজদের শাসনকালের কথা দেখি, তাহলে অলিখিতভাবেই এটা ধরে নেওয়া হতো ইংরেজরা আমাদের থেকে উঁচু বা আমাদের থেকে উচ্চ স্তরের। তাই যেহেতু আমাদের এবং ইংরেজদের মধ্যে সাম্য ছিল না, তার জন্য সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব ছিল। আবার যেহেতু ওরা উচ্চস্তরের বলে আমরা প্রথমেই ধরে নিয়েছি বা এই নিয়ম অনুসারেই সমাজকে চলতে হবে, তাই যদি কেউ চেঁচিয়েও বলে যে না আমরা তোমার সমকক্ষ এবং আমাদের এই সমকক্ষের মর্যাদা দিতে হবে, তাহলেও সেই মর্যাদা গ্র্যান্ট করা হতো না, কারণ সমাজে সাম্য প্রতিষ্ঠিত ছিল না, তার ফলে ন্যায়ও প্রতিষ্ঠিত ছিল না। আর যেহেতু ন্যায় প্রতিষ্ঠিত ছিল না, যেহেতু এটাই ধারণা করে নেওয়া হচ্ছিল যে ওরা উচ্চ স্তরের, তাই ফার্দার সাম্য প্রতিষ্ঠিতও হতে পারল না, কেউ দাবি করলেও তাকে সমান অধিকার দেওয়া হলো না। ফর এক্সাম্পল, অনেকেই শুনেছ যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, এরকম অনেক ক্ষেত্রে লেখা থাকতো থিয়েটারের বাইরে বা কোনো বিনোদন কেন্দ্রের বাইরে, এরকম লেখা থাকতো। এখানে ইন্ডিয়ানদের ইংরেজদের সমকক্ষ ধরা হয়নি, ফলে এই লেখাটাই সাম্যের বিরোধী। যেহেতু এই লেখাটা সাম্যের বিরোধী এবং এই লেখাটা লেখা যাচ্ছে, তাই ন্যায় আলটিমেটলি প্রতিষ্ঠিত হলো না। এবার কেউ যদি এটা নিয়ে কেস করে যে আমাদের এরকম লেখা হচ্ছে, কেন আমরা
সমান অধিকার পাবো না। যেহেতু ন্যায়টা প্রতিষ্ঠিতই নয়, তার জন্য আমরা সমান অধিকারও পেলাম না। কিন্তু সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় এরকম একটা জিনিস দেখা গেছিল, যেখানে বলা হতো যে ভারতীয়রা অ্যালাউড নয়। কোরিয়ানরা যেখানে অ্যালাউড, সেখানে ভারতীয়রা অ্যালাউড নয়, ভারতীয়দের প্রবেশাধিকার নিষিদ্ধ। সম্ভবত কোনো ডিস্কো বা পাবের ক্ষেত্রে এটা হয়েছিল, বা কোনো হোটেলের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু যেহেতু আমরা সাম্যের ভিত্তিতে বাঁচি, তাই এই অসাম্যটা করার সঙ্গে সঙ্গে আমরা কেস করি এবং তাদের সরকারের সঙ্গে আমাদের সরকার কথা বলে এবং এই লেখাটা উঠিয়ে দেওয়া হয় এবং ভারতীয়দের প্রবেশাধিকার দেওয়া হয়। অর্থাৎ যেহেতু ন্যায় বিচার সমাজে অলরেডি প্রতিষ্ঠিত, বলতে পারবে না ওরা যে ন্যায় নেই, তার জন্য আমরা সাম্য এক জায়গায় প্রতিষ্ঠিত না হওয়া সত্ত্বেও সেখানে সাম্যটা আনতে পারি। অসাম্যের ভিত্তিতে তৈরি কোনো নিয়মকে আমরা চেঞ্জ করতে পারি ন্যায়ের মাধ্যমে। আবার যদি সাম্য নাই থাকে, তাহলে ওই সাম্যের ধারণা নাই থাকে, তাহলে ওই ধরনের ন্যায় ব্যবস্থা বা ন্যায়ের ধারণাও তৈরি হবে না। এটাই হলো সাম্য এবং ন্যায়ের মধ্যে সম্পর্ক। সাম্য হলো ন্যায়ের ভিত্তি এবং ন্যায় হলো সাম্যের প্রাথমিক শর্ত। পয়েন্ট নাম্বার 2, সাম্য ও ন্যায় বিচারের মধ্যে দ্বন্দ্ব। সাব পয়েন্ট 1, সামাজিক জীবনে সাম্য ও ন্যায় বিচারের মধ্যে পার্থক্য। যদিও সাম্য ও ন্যায় বিচার উভয়েরই লক্ষ্য ন্যায়সঙ্গত সমাজ গঠন, তবুও তাদের প্রয়োগ ও প্রভাব ভিন্ন হতে পারে এবং কিছু ক্ষেত্রে তারা সমার্থক হওয়ার পরিবর্তে পরস্পর বিরোধী বৈশিষ্ট্য সম্পন্নও হয়ে উঠতে পারে। যেমন, অর্থাৎ সাম্য ও ন্যায় বিচার উভয়েরই লক্ষ্য একটা সুষ্ঠু সমাজ জীবন গঠন, একটা উপযুক্ত বা একটা আইডিয়াল সমাজ গঠন। তা সত্ত্বেও তাদের দুজনের প্রয়োগ এবং প্রভাব ভিন্ন হতে পারে। যেমন, সমান আচরণ সবসময় ন্যায়সঙ্গত ফলাফল দেয় না। যেমন, সরকার যদি সবার জন্য সমান পরিমাণ আর্থিক সাহায্য বরাদ্দ করে, তাহলে দরিদ্র জনগোষ্ঠী প্রকৃতপক্ষে সুবিধা থেকে বঞ্চিত থেকে যাবে। অর্থাৎ ধরো তুমি 100 টাকা রোজগার করো আর কেউ 10 টাকা রোজগার করে। এবার সরকার যদি দুজনকেই 50 টাকা করে ভাতা দেয়, তাহলে তোমার কাছে হলো 150 টাকা আর গরিবটার কাছে হলো 60 টাকা। ফলে বেসিক্যালি দরিদ্র জনগোষ্ঠী আসল সুবিধাটা পেলই না, তুমি আরও বড়লোক হলে। এই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য, এই পরিস্থিতিটাকে ব্যালেন্স করার জন্য দরিদ্র ব্যক্তিকে 90 টাকা দেওয়া উচিত এবং তোমাকে কোনো টাকাই দেওয়া উচিত না। এটাকেই বলা হয় ন্যায়। সাম্য হলে দুজনের জন্যই 50 টাকা বরাদ্দ হবে, কিন্তু ন্যায় হলে গরিবের জন্য 90 টাকা বরাদ্দ হবে এবং তোমার জন্য কোনো টাকা বরাদ্দ হবে না। এটা আমরা প্রত্যক্ষ কর ব্যবস্থার মাধ্যমে দেখতে পাই। বর্তমানে 12 লাখ টাকা পর্যন্ত প্রত্যক্ষ করের নিস্তার রয়েছে, অর্থাৎ যারা 12 লাখ টাকা বছরে ইনকাম করে তাদের কোনো কর দিতে হবে না। 12.75 যদিও সব মিলিয়ে, তবুও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত গরিবদের কর দিতে হয় না। কিন্তু বড় লোকরা যারা বেশি ইনকাম করছে তাদের কিন্তু কর দিতে হয়। এটাকেই বলা হয় ন্যায্য আচরণ। আমরা সব ক্ষেত্রেই ন্যায্য আচরণ করি, তা অসম হলেও। আবার ন্যায় বিচার অনেক সময় অসম আচরণকে ন্যায্য করে তোলে। যেমন, সংখ্যালঘু বা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশেষ শিক্ষা ও চাকরির সুযোগ তৈরি করা ন্যায়সঙ্গত। যেটাকে আমরা সংরক্ষণের ব্যবস্থা বলি, সেটা ন্যায়সঙ্গত। কারণ আমরা যে আগেই ন্যায়ের সংজ্ঞার মধ্যে পড়েছি, ঐতিহাসিক বিচারে, সামাজিক বিচারে এবং অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনা করলে প্রত্যেক ব্যক্তির মধ্যে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত এবং তাদের প্রাপ্য মর্যাদা দেওয়া উচিত প্রত্যেককে। তাই এই ধরনের সংরক্ষণ ব্যবস্থা অসম হলেও ন্যায্য। এখানে একটা চার্টের মাধ্যমে সাম্য ও ন্যায়ের মধ্যে দ্বন্দ্বকে তুলে ধরা হয়েছে। এর দুটো পার্ট, একটা হচ্ছে সামাজিক জীবনে, যেটা এতক্ষণ আমরা পড়লাম, এর পরের পার্ট হচ্ছে ব্যক্তিগত জীবনে, যেটা আমরা এক্ষুনি পড়ব। আর উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে যে
সাম্য আর ন্যায়ের প্রভেদটা অ্যাকচুয়ালি কী। সাব পয়েন্ট 2, ব্যক্তিগত জীবনে সাম্য ও ন্যায় বিচারের তুলনা। ব্যক্তিগত জীবনে সাম্য ও ন্যায়ের তাৎপর্য ভিন্ন ধরনের। অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কি তার আ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, সাম্য বলতে সব বিষয় সমতা বা অভিন্নতাকে বোঝায় না। তার মতে প্রকৃতিগত দিক থেকে সব মানুষ সমান হলেও ব্যক্তি জীবনের যোগ্যতা, গুণাবলী ও সামর্থ্যের ভিত্তিতে মানুষে পার্থক্য থাকাটা স্বাভাবিক। তাই এক্ষেত্রে যদি জোর করে সাম্যনীতির প্রয়োগ করা হয় তা ন্যায় নীতিকে লঙ্ঘন করে। যেমন একজন রাজমিস্ত্রি কখনোই সমাজের কাছে একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সমান মর্যাদা দাবি করতে পারবে না। ল্যাস্কির মতে রাষ্ট্র যদি উভয়কে সমান মর্যাদা ও সমান স্বীকৃতি দেয় তাহলে যেমন প্রতিভার বিকাশ ঘটবে না, তেমনি সমাজের অগ্রগতিও বিঘ্নিত হবে। কাজেই যোগ্যতা ও দক্ষতা ও ক্ষমতার দিক থেকে মানুষের মধ্যে পার্থক্যর কথা মনে না রাখলে ন্যায় নীতিকে সুনিশ্চিত করা যাবে না। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তি মানুষ হিসেবে সমান হলেও তাদের যোগ্যতা, গুণাবলী ও সামর্থ্যের দিক থেকে তারা আলাদা এবং তাদের প্রাপ্য মর্যাদাও যোগ্যতা, গুণাবলী এবং সামর্থ্যের ভিত্তিতে হওয়া উচিত। যদি এটা না হয়, যদি কোনো রাজমিস্ত্রি বা রিক্সাওয়ালা যেরকমই বলো, তারা যদি সবসময় একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তারের সমকক্ষ মর্যাদা পেতে থাকে তাহলে তারা তো কোনো দিনই কেউ ছোটোবেলা থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অত পরিশ্রম করবেই না। তারা জানবে মর্যাদাও এক, বেতনও এক, তাহলে আমরা এত এক্সট্রা পরিশ্রম কেন করব। এইভাবে সমাজ এগোতে পারবে না, সমাজের অগ্রগতি ব্যাহত হবে। তার জন্য বলা হচ্ছে যে প্রত্যেককে তার ক্ষমতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী পারিশ্রমিকও দেওয়া উচিত এবং মর্যাদাও দেওয়া উচিত। এবার এক্ষেত্রে একটা জিনিস গুলিয়ে যেতে পারে, তাহলে কি অর্থনৈতিক সাম্য আসা উচিত নয়? যেটা মার্ক্সবাদীরা বলছে যে সম্পদ সবসময় সামাজিক সম্পদ হবে এবং প্রত্যেকের মধ্যে উৎপাদনের উপকরণের সমানভাবে বন্টন করা হবে। না, এই দুটো কনসেপ্ট সম্পূর্ণ আলাদা। প্রত্যেকে নিজের যোগ্যতা অনুসারে টাকা পাবে এটা ঠিকই, বা পারিশ্রমিক পাবে এটা ঠিকই, কিন্তু কেউ সেই টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতে পারবে না। তাকে তার পারিশ্রমিকটা তার লাইফস্টাইলের মাধ্যমে খরচা করেই যেতে হবে, পুঁজি রাখা যাবে না। তার মানে এই নয় পারিশ্রমিক আলাদা হবে না। অর্থাৎ একজন ডাক্তারের মেয়ে যদি ডাক্তার হয় তবেই সে বাবার মতো পারিশ্রমিক পাবে, আদারওয়াইজ একজন ডাক্তার সারা জীবনে যা পারিশ্রমিক পাবে সেইটাকে তার সারা জীবনে খরচা করে মারা যেতে হবে এবং যেটুকু টাকা বেঁচে থাকবে সেটুকু টাকা স্টেট বা রাষ্ট্র নিয়ে নেবে। তার সন্তানকে নিজের জীবন নিজের যোগ্যতায় পেতে হবে এবং তারা যেরকম ইনকাম করবে সেই ওয়াইজ তাদের লাইফস্টাইল হবে। জমানো পুঁজি বা উৎপাদনের উপকরণ, যেটা হচ্ছে যেমন কৃষির ক্ষেত্রে জমি, কোম্পানির ক্ষেত্রে কোম্পানি বা যন্ত্রপাতি, এইগুলো একজন অপরজনের থেকে ট্রান্সফার করতে পারবে না, এগুলোর ওপর অধিকার রাষ্ট্রের হবে। কিন্তু যোগ্যতা অনুসারে আলাদা আলাদা পারিশ্রমিক প্রত্যেকেই পেতে পারবে। এটাকেই বলা হয় অর্থনৈতিক সাম্য। তাই বলা হচ্ছে প্রকৃতিগত দিক থেকে সব মানুষ সমান হলেও ব্যক্তি জীবনে যোগ্যতা, গুণাবলী ও সামর্থ্যের ভিত্তিতে মানুষে পার্থক্য করা হবে, এটাই ন্যায়। পয়েন্ট নাম্বার 3, সাম্য ও ন্যায় নীতির ধারণাটি আপেক্ষিক। সমাজ ও সমাজের মূল্যবোধের পরিবর্তনের সঙ্গে ন্যায় নীতিরও পরিবর্তন ঘটে। এর ফলে সাম্যের ধারণাও বদলে যায়। যেমন প্রাচীন গ্রীসে কৃতদাস প্রথা ছিল ন্যায়সঙ্গত। কৃতদাসরা সব রকম সুযোগ সুবিধা থেকে ও অধিকার থেকে বঞ্চিত ছিলেন। এতে যে সাম্য লঙ্ঘিত হচ্ছে তাও মনে করা হতো না। পরে সমাজ ও যুগের পরিবর্তনের ফলে এই ধারণার বদল হয়। তখন থেকে কৃতদাস প্রথা সাম্য ও ন্যায় নীতির লঙ্ঘনকারী অমানবিক আচরণ হিসেবে গণ্য হতে থাকে। আধুনিক সভ্য সমাজে এটি একটি জঘন্যতম এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য। একইভাবে প্রাচীনকালে ভারতে জাতিগত অস্পৃশ্যতা স্বাভাবিক বলে মনে করা হলেও বর্তমানে তা সাম্যবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়।
অর্থাৎ বলা হচ্ছে ন্যায়ের ধারণাটা আপেক্ষিক এবং সেই ধারণার ওপরই সাম্যের ভিত্তি প্রতিষ্ঠিত। যেমন কৃতদাস প্রথা বা অস্পৃশ্যতা আগের যুগে স্বাভাবিক বলে মনে করা হতো, ন্যায়সঙ্গত বলে মনে করা হতো, তাই কৃতদাস বা অস্পৃশ্যদের সঙ্গে অন্যদের সাম্য প্রতিষ্ঠিত ছিল না। কিন্তু বর্তমানে যেহেতু এগুলোকে বেআইনি বা ঘৃণ্য বলে মনে করা হয়, তার জন্য মানুষের সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। তাই যুগের সঙ্গে সঙ্গে সাম্য বা ন্যায়ের ধারণা পরিবর্তিত হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে অনেক ক্ষেত্রে পরিবেশের সঙ্গেও বা দেশ বা কোন অঞ্চলে তুমি থাকছো সেই অনুসারেও সাম্য বা ন্যায়ের ধারণা পরিবর্তিত হয়। যেমন কিছু দেশে আছে যেখানে মেয়েদের সব অধিকার মান্য করা হয় না। কিছুদিন আগেই দুবাই মেয়েদের ড্রাইভিং লাইসেন্স দিল, কিন্তু এতদিন পর্যন্ত দুবাইতে মেয়েদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হতো না। কাজেই এই সাম্যটা প্রতিষ্ঠিত ছিল না, কিন্তু এটাই ওই অঞ্চলের ক্ষেত্রে ন্যায় ছিল। বর্তমানে এই সাম্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এটাই এখন থেকে ন্যায় হিসেবে প্রচলিত। আবার আমাদের দেশে প্রথম থেকেই এটা ন্যায় যে যে যোগ্যতা অর্জন করবে তাকে যোগ্য সার্টিফিকেট দিতে হবে। কাজেই অঞ্চল ওয়াইজ বা কোথায় তুমি থাকছো সেই ওয়াইজও সাম্য ও ন্যায়ের মধ্যে তফাৎ হতেই পারে। পরবর্তী পয়েন্ট নাম্বার 4, রাজনৈতিক প্রভাব ও মতাদর্শগত পার্থক্য। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ বা মতবাদ সাম্য ও ন্যায় বিচারকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে। যেমন উদারনীতিবাদ। উদারনীতিবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা প্রত্যেককে আইনগত ও রাজনৈতিক সাম্য প্রদানের পক্ষপাতী, তবে তারা অর্থনৈতিক বৈষম্যকে স্বাভাবিক বলে মনে করেন, কারণ তাদের মতে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হলে মানুষের কর্ম ও উদ্দীপনা কমে যাবে এবং সমাজ প্রগতিশীল হয়ে উঠতে পারবে না। সমাজতান্ত্রিক মতবাদ। মার্ক্সবাদীরা অর্থনৈতিক সাম্যকে ন্যায় বিচারের জন্য অপরিহার্য বলে মনে করে এবং তাদের মতে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হলে রাজনৈতিক ও আইনগত সাম্য কার্যত প্রহসনে পরিণত হয়। এর ফলস্বরূপ ন্যায়ের ধারণাও সমাজের সম্পদশালী ও ক্ষমতাবান শ্রেণীর স্বার্থরক্ষাকারী রূপে গঠিত হয়। ফলে সাম্য এবং ন্যায় উভয়ের প্রতিষ্ঠাই কার্যত ফলপ্রসূ হয় না। অর্থাৎ উদারনৈতিক মতবাদীদের মতে ন্যায় মানে হলো আইনগত ও রাজনৈতিক সাম্য এবং অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সাম্য নয়। কিন্তু সমাজতান্ত্রিকদের মতে ন্যায় হলো সার্বিক স্বাধীনতা অর্থাৎ আইনগত ও সার্বিক সাম্য অর্থাৎ আইনগত ও রাজনৈতিক সাম্যের সাথে অর্থনৈতিক সাম্য ন্যায়ের অন্তর্ভুক্ত। একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বোঝা যেতে পারে যে সাপোজ যাদের হাতে টাকা রয়েছে তারা খাবার নষ্ট করলেও সেটা অপরাধ নয়, কিন্তু যে খেতে পারছে না সেই দরিদ্র ব্যক্তি যদি কারোর খাবার চুরি করে বা কারোর অতিরিক্ত খাবার চুরি করে সেটা অপরাধ বা চুরি। তাই বলা হয় যদি অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হয় তাহলে রাজনৈতিক ও আইনগত সাম্য বেসিক্যালি হাস্যাস্পদ হয়ে ওঠে, কারণ যে খাওয়ারের অভাবে বা অর্থনৈতিক সাম্যের অভাবে চুরি করছে আইন তাকে চোর বলে এবং রাজনৈতিক দিক থেকে এবং সামাজিক দিক থেকেও সে ঘৃণ্য পরিণত হয়। কিন্তু যে খাওয়ার নষ্ট করছে তার এরকম কোনো রাজনৈতিক বা আইনগত অব্লিগেশন বা বাধ্যতা থাকে না। সেক্ষেত্রে বলা যেতে পারে যে যার হাতে ক্ষমতা এবং সম্পদ রয়েছে আইন এবং রাজনীতি এবং সামাজিক ন্যায়নীতি সবটাই তার স্বার্থকে কেন্দ্র করেই ঘোরে। তাই যদি অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হয় রাজনৈতিক ও আইনগত সাম্য প্রহসনে পরিণত হতে বাধ্য। এটাই হলো উদারনীতিবাদ এবং সমাজতান্ত্রিক মতবাদীদের বক্তব্যের মধ্যে মূল পার্থক্য। উদারনীতিবাদীদের মতামত অনুসারে যদি কেউ নিজের যোগ্যতায় অর্থ উপার্জন করে তাহলে সেই অর্থ ছিঁড়ে ফেলা বা সেই অর্থ দিয়ে কেনা খাদ্য ফেলে দেওয়ার অধিকারও সেই ব্যক্তির আছে। কিন্তু সমাজতান্ত্রিকদের মতে যেহেতু যাই তুমি অর্জন করছো সেটাই সামাজিক সম্পদ, তার জন্য সেগুলো নষ্ট করার অধিকার তোমার নেই, আর
সকলের মধ্যে সেই সামাজিক সম্পদকে সমানভাবে বন্টন করে দেওয়াই ন্যায়। পয়েন্ট নাম্বার 5, সাম্য ও ন্যায়ের সম্পর্ক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক চিন্তাবিদদের দৃষ্টিভঙ্গি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সাম্য ও ন্যায়ের সম্পর্ককে ব্যাখ্যা করেছেন। যেমন প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে বলেছেন যে ন্যায় বিচার মানেই সম্পদ বা সামাজিক মর্যাদার সম্পূর্ণ সমতা নয়, বরং প্রতিটি শ্রেণীর মধ্যে ভারসাম্য রক্ষা করাকে বলা হয় ন্যায় বিচার। অর্থাৎ তিনি সম্পূর্ণ সাম্যের বিরোধী। তার মতে এক ধরনের আনুপাতিক সাম্যই হওয়া উচিত, প্রত্যেকের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলা উচিত প্রত্যেকটা শ্রেণীর মধ্যে। অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থে সংখ্যাগত সমতা অর্থাৎ সবার প্রতি একই আচরণ, যেটাকে আমরা এখন সাম্য বলি, এবং আনুপাতিক সমতা অর্থাৎ ব্যক্তির যোগ্যতা ও পরিস্থিতি অনুযায়ী যার যা প্রাপ্য সেই অনুযায়ী আচরণ, যেটাকে আমরা ন্যায় বলে বর্ণনা করছি, এর মধ্যে পার্থক্য করে এই অভিমত ব্যক্ত করেন যে ন্যায় বিচার মানে আনুপাতিক সমতা অর্থাৎ ন্যায় যেটাকে আমরা বলছি এখন, কিন্তু সম্পূর্ণ সমতা নয়। তিনি বলেছেন সমান নয় এমন জিনিসগুলোকে সমান করার চেষ্টাই হলো সবচেয়ে খারাপ বৈষম্য। অর্থাৎ ধনী এবং দরিদ্র যারা সমান নয় তাদেরকে একই জিনিস প্রোভাইড করা বা তাদের সমান করার চেষ্টা করাই হলো সবথেকে বড় বৈষম্য। জন রলস আ থিওরি অফ জাস্টিস গ্রন্থে সকলের জন্য সমান সুযোগের সমর্থন করলেও তার মতে কিছু বৈষম্য গ্রহণযোগ্য যদি তা দুর্বল শ্রেণীর স্বার্থ রক্ষা করে, অর্থাৎ সংরক্ষণ বা দুর্বল শ্রেণীর স্বার্থ রক্ষা করাকে তিনি সমর্থন করেছেন। রবার্ট নোজিক কিন্তু সম্পূর্ণ আলাদা কথা বলেছেন। অ্যানার্কি স্টেট অ্যান্ড দ্য ইউটোপিয়া গ্রন্থে রবার্ট নোজিক বলেন যে যদি কেউ সম্পদ ন্যায্য উপায়ে অর্জন করে তবে তা গ্রহণযোগ্য। তিনি বলেন ন্যায় বিচার মানেই সম্পত্তির স্বাধীনতা, অর্থাৎ যদি কোনো বড়লোক কোনো অন্যায় তো বলা যায় না, এক্ষেত্রে বলা উচিত অবৈধ কাজ না করে টাকা অর্জন করে, সেই টাকা সে কীভাবে খরচা করবে সেটা তার ডিসিশন হওয়া উচিত, সেই টাকার ওপর ট্যাক্স নেওয়া উচিত না, এবং প্রত্যেকের অর্থনৈতিক স্বাধীনতার ওপর রাষ্ট্র কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। এটা হলো জন রলস এবং রবার্ট নোজিকের মতবাদের মূল পার্থক্য। মার্কস মনে করেন যে ন্যায় বিচার মানেই সম্পদের সমতা বা অর্থনৈতিক সাম্যের প্রতিষ্ঠা, যেটা এতক্ষণ বুঝিয়েছি। এখানে একটা চার্টের মাধ্যমে সাম্য ও ন্যায় সম্পর্ক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক চিন্তাবিদদের দৃষ্টিভঙ্গি এক ঝলকে দেখে নেওয়া যেতে পারে। এবার আসছি উপসংহার। উপরিউক্ত আলোচনা থেকে বলা যেতে পারে যে সাম্য এবং ন্যায় পরস্পরের সঙ্গে সম্পর্কিত হলেও ন্যায় বিচার একটি বৃহত্তর ধারণা, যেখানে কিছু বৈষম্য গ্রহণযোগ্য হতে পারে যদি তা সামগ্রিকভাবে সমাজের জন্য কল্যাণমূলক হয়। তবে সম্পূর্ণ সাম্য সবসময় ন্যায়ের জন্য আবশ্যক না হলেও বৈষম্য বেশিরভাগ ক্ষেত্রেই অন্যায়ের কারণ হয়ে দাঁড়ায়। এটাকে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে, যেমন সংরক্ষণ জরুরি, কিন্তু অনেক ক্ষেত্রে এই সংরক্ষণের জন্য অনেক যোগ্য এবং পরিশ্রমী প্রার্থীও বড় বড় পরীক্ষায় চান্স পাচ্ছে না। সেক্ষেত্রে বৈষম্য বেশিরভাগ ক্ষেত্রেই অন্যায়ের কারণ হয়, হয়তো কিছু ক্ষেত্রে নয়। যেমন আমাদের দেশের ক্ষেত্রেই আমরা বলতে পারি যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব তাদেরকে আমরা অনেক সংরক্ষণের ব্যবস্থা দিই, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি উচিত দরিদ্রদের সংরক্ষণের ব্যবস্থা করা। কারণ অনেক শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব রয়েছে যারা বংশানুক্রমিকভাবে এই সংরক্ষণের সুবিধা নিয়ে নিয়ে প্রচুর বড়লোক হয়ে গেছে, এবং অ্যাকচুয়ালি সাধারণ ক্যান্ডিডেটের থেকে তারা অনেক বেশি সমর্থ, অনেক বেশি ওয়েল ইকুইপড। সেক্ষেত্রে বলা যেতে পারে যে
এই ধরনের বৈষম্য তৈরি করা, যে কম ক্ষমতা সম্পন্ন বা দরিদ্র অথচ জেনারেল কাস্টের, তার প্রতি অন্যায়। তাই বৈষম্য বেশিরভাগ ক্ষেত্রেই অন্যায়ের কারণ হয়, যদিও সব ক্ষেত্রে সেটা নয়। কিছু ক্ষেত্রে ঐতিহাসিক কারণে সংরক্ষণটাও জরুরি। তাই এই দুই ধারণার মধ্যে ভারসাম্য বজায় রাখার এবং সমন্বয় সাধনের প্রশ্নটি আজও আইন, অর্থনীতি এবং সামাজিক নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় এবং বলা যেতে পারে গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ, যে কিভাবে আইন, অর্থনীতি এবং সামাজিক নীতির ক্ষেত্রে এই সাম্য এবং ন্যায়কে ব্যালেন্স করা যায় বা সাম্য এবং ন্যায়ের ভারসাম্য রক্ষা করা যায়। আমাদের যত পলিসি তৈরি হয় সেটাকে এই ভিত্তিতেই তৈরি করা হয়, যে কিভাবে এই ব্যালেন্সটা রক্ষা করা যায়, কিভাবে প্রত্যক্ষ করের ক্ষেত্রে কিছু লোককে ছাড় দেওয়া যেতে পারে, কিভাবে কিছু সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে, কিভাবে পশ্চাৎপদ এরিয়াগুলোতে বেশি টাকা বরাদ্দ করা যেতে পারে। এই সমস্ত কিছু ভেবে ন্যায় এবং সাম্যের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা হয়, যে কোনোভাবেই যেন সংরক্ষণ সাধারণ প্রার্থীদের এগেনস্টে না হয়ে যায়, সংরক্ষণের সিট এত বেশি না হয়ে যায় যে সাধারণ প্রার্থীরা চান্সই পাচ্ছে না, আবার কোনোভাবেই যেন এগিয়ে আসা জায়গায়, যে আগে ওই জায়গাটা পশ্চাৎপদ ছিল কিন্তু প্রতি বছর বেশি আর্থিক বরাদ্দ পেয়ে পেয়ে জায়গাটা উন্নতির দিকে চলে গেছে, এরকম জায়গার ক্ষেত্রে বেশি খরচা না করা হয়। তার জন্য বারবার সার্ভে করা হয় যে সেই জায়গার পরিস্থিতি এখন কেমন আছে, সেই ভিত্তিতে সেই জায়গার ওপর নীতি তৈরি করা হয়। এইভাবে সাম্য এবং ন্যায়কে ব্যালেন্স করে আমরা সমস্ত পলিসি তৈরি করি। সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠাই হলো মূল লক্ষ্য, আর সাম্য হলো ন্যায় প্রতিষ্ঠার প্রথম সোপান বা প্রথম ধাপ। সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠাই হলো মূল লক্ষ্য, আর সাম্য হলো ন্যায় প্রতিষ্ঠার প্রথম সোপান বা প্রথম ধাপ। তাই ন্যায় ও সাম্য একে অপরের পরিপূরক। এই হলো সাম্য ও ন্যায়ের সম্পর্ক। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই রকমই উত্তর জানার জন্য। আর এরকম কোনো উত্তর, স্পেসিফিক প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হলে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।